নিজ হাতে শ্রাবণ ও নিপুণকে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বড়বাবু নিপুণ ও তার ডেরার খোঁজটা নিয়ে আসে। এরপরে বিদ্যাকে বললে তখন বিদ্যা বলতে থাকে, তবে তো এবার আমাদের বেরিয়ে পড়তে হবে তাই না বড়বাবু? তখন বড়বাবু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ প্রফেসর বিবি, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। এখান থেকে বেরিয়ে তো আমাদের নিজেদের মিশনটা সাকসেসফুল করতে হবে তাই না? তখন তখন রিত বলতে থাকে, বিদ্যা তুমি এভাবে একা একাই যাবে? তখন তখন বিদ্যা বলতে থাকে, মিস্টার রিত আপনি এখানেই থাকবেন, আপনি এখানে এই দিকটা সামলাবেন, আমি আমি আর বড়বাবু ওখানে যাব, আমি আর বড়বাবু গেলেই হবে। আপনি সবাই যদি চাই তবে তবে এদিকটা কে সামলাবে বলুন তো? তখন দেখা যায় রিত বলতে থাকে, ঠিক আছে বিদ্যা, আর বড়বাবু ওকে একটু সাবধানে দেখবেন, ও যেন কোনো ক্ষতি না হয়, কারণ ওর তো পেন আছে, প্লিজ একটু একটু দেখে রাখবেন। তখন বড়বাবু বলতে থাকে, হে লাভার, একটু একটু তো আমার উপর ভরসা করতে পারো, তোমার অর্ধাঙ্গিনীর কিচ্ছু হবে না। তখন তখন রিত হাসতে থাকে আর বলতে থাকে, যা বলেছেন, আমি আমি যা বিদ্যাকে নিয়ে ভয় পাই না, এখন এখন আমার প্রচন্ড ভয় হয় যদি যদি কিছু হয়ে যায়, কারণ চারপাশে তো শকুনের অভাব নেই। এরপরে দেখা যায় রিতকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিদ্যা ও বড়বাবু সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় সেখান থেকে বেরিয়ে একটি বাড়িতে আসে, আর সেখানে নিজেরা ছদ্মবেশ ধারণ করলে তখন তখন বিদ্যা নিপুণের ডেরার সামনে এসে ঝাড়ু দিতে থাকে, আর আর বড়বাবু সবজি বিক্রি করতে থাকে। এরপরে দেখা যায় সেখানে একটি মহিলাকে বড়বাবু জিজ্ঞাসা করতে থাকে, এখানে কি নিপুণ নামের কেউ থাকে? তখন তখন মহিলাটি বলতে থাকে, হ্যাঁ থাকে তো, ছেলেটা অনেক অনেক বদমাশ, জানেন না, অনেক অনেক গুন্ডামি করে, সবসময় রিভলভার নিয়ে ঘুরে, ছেলেটাকে দেখে সবাই ভয় পায়। তখন এই কথা শুনে বড়বাবু বলতে থাকে, ছেলেটা কোন বাড়িতে থাকে একটু বলতে পারবেন কাইন্ডলি যদি বলতেন? তখন দেখা যায় কথা শুনে মেয়েটি বলতে থাকে, ওই তো ওই ওই জায়গাতে একটু আগেই তো ঢুকলো, কয়জন ছেলেকে নিয়ে তো একটু আগেই ঢুকলো। তখন এ কথা শুনে লোকটি বলতে থাকে, ঠিক আছে, তবে তবে আর আপনাকে কোনো কিছু করতে হবে না, এখন আপনি আসতে পারেন। এরপরে বিদ্যাকে বললে তখন বিদ্যা মুখ বেঁধে ভিতরে ঢুকে যায়। এরপরে দেখা যায় শ্রাবণ ও নিপুণ ড্রিঙ্কস করছিল। তখন বিদ্যা সেখানে গিয়ে দাঁড়ালে বিদ্যার চোখ দেখে শ্রাবণ ভয় পেয়ে যায়, আর তখনই শ্রাবণ উঠে দাঁড়াবে, ঠিক তখনই বিদ্যা সেখান থেকে সরে যায়। এরপরে দেখা যায় শ্রাবণ বলতে থাকে, কোথায় গেল মেয়েটি, কোথায় গেল? এই বলে বাহিরে আসে শ্রাবণ ও নিপুণ। এরপরে দেখা যায় শ্রাবণ বলতে থাকে, নিপুণ আমার কিন্তু খুব ভয় করছে, মেয়েটাকে দেখে কেমন যেন চোখটা চেনা চেনা লাগলো, ঠিক একদম প্রফেসর বিবির মতোই চোখটা লাগলো, কিন্তু কিন্তু প্রফেসর বিবি তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তবে এই মেয়েটাকে আর এভাবে কই হারিয়ে গেল? তখনই দেখা যায় বিদ্যা আড়াল থেকে লাঠি হাতে বেরিয়ে আসে আর বলতে থাকে, এখানে এখানে আমি। এরপরে বিদ্যাকে দেখে অবাক হয়ে যায় শ্রাবণ বলতে থাকে, তুই এখানে? তুই তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিস, তোর তো হসপিটালে থাকার কথা, তবে তবে তুই এখানে কি করে? তখন বিদ্যা বলতে থাকে, কেন আমাকে হসপিটালে দেখতে তোদের বেশ ভালো লাগে তাই না রে? তখন এই কথা শুনলে শ্রাবণ বলতে থাকে, তুই তুই এখানে কি করে আসলি এটা আগে বল। তখন বিদ্যা বলতে থাকে, তোরা তোরা খুব কাঁচা কাজ করেছিস রে, ছুরিটা মেরেছিলি, কিন্তু কিন্তু সেভাবে আমার লাগেনি, আমি বেশি একটা ইনজুরি হইনি, তার কারণে আমি এখানে। আর কিছু জানতে চাস? তখন এই কথা বললে শ্রাবণ ভয় পেয়ে যায়। শ্রাবণ বলতে থাকে, কি বলছিস এসব? তবে যে ডক্টর বললো তোকে 72 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। তখন দেখা যায় এই কথা শুনে বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, ডক্টরকে দিয়ে যেটা বলেছি সেটাই বলেছে, আর এখন এখন তোদেরকে আমি 72 কেন 48 ঘন্টার বেশি, তোদেরকে আমি এখন পুরো 7 দিন 7 দিন তোদের অবজারভেশনে রাখতে যে যেটা করতে হয় সেটা করব, বুঝতে পেরেছিস? এমনকি তোদেরকে একদম চিতায়ও তুলে দিতে পারি। এ কথা শুনে ভয় পেয়ে যায় শ্রাবণ ও নিপুণ বলতে থাকে, একদম শুট করে দিব প্রফেসর বিবি, এখানে এখানে তুমি এসে ভুল করেছো, এটা আমার ডেরা, এখানে এখানে সবাই আমার গোলাম, আমি এখানে তোমাকে শেষ করে দিতে একবারও ভাববো না। ঠিক তখনই বড়বাবু নিপুণের মাথায় রিভলভার ধরলে তখন নিপুণ চুপ করে যায়। এরপরে দেখা যায় বস্তির যাদের সঙ্গে নিপুণের খারাপ সম্পর্ক সবাই এগিয়ে আসে আর বিদ্যার পাশে দাঁড়ায়। তখন বিদ্যাকে বলতে থাকে, আপনি ওই ছেলেটাকে মারুন, ও সবসময় আমাদের জ্বালিয়ে এসেছে, আমরা যদি কিছু বলি আমাদের রিভলভারের ভয় দেখায়। ম্যাম আপনি প্লিজ ওকে মারুন, আমরা আপনার পাশে আছি। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, দেখেছিস নিপুণ, তোর বিরুদ্ধে কতজন রুখে দাঁড়িয়েছে, তুই তুই এতটা এতটা জঘন্য একটা ছেলে হয়ে গেছিস, যার জন্য তোকে দেখে সবাই ঘৃণা করে, তোকে সবাই মারতে চায়, তুই তবে নিজেকে কি মনে করিস বলতো? তখন এ কথা শুনে নিপুণ বলতে থাকে, তোরা কিন্তু একদম ঠিক করছিস না, এই প্রফেসর বিবি কয়দিন থাকবে এখানে? আজকে একটু পরেই তো চলে যাবে, তখন তখন তোদের কি হবে?
তখন বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, তুই কি করে ভাবলি আমি এখান থেকে চলে যাব, তোকে এখানে রেখে যাব? তোকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে যাচ্ছি রে। তখন এ কথা বলে তখন তখন নিপুণ বলতে থাকে, মানে আমাকে এখান থেকে নিয়ে যাবে মানে? তখন তখন বিদ্যা বলতে থাকে, আমাকে একটা জলজান্ত মানুষকে মারতে চাইলি, আবার আবার কলেজটা ভেঙে দেওয়ার পরিকল্পনা করছিস, তবে কি তোকে এখানে রেখে জামাই আদর করব? জামাই আদর করতে এসেছি? এরপরে এরপরে বড়বাবু বলতে থাকে, প্রফেসর বিবি এত কথা বলার কি আছে, মারুন মারুন ওকে, এই ছেলেটাকে এখানে মারতে শুরু করুন। তখন দেখা যায় এই কথাটা শুনলে তখন তখন নিপুণ অনেক ভয় পেয়ে যায়। নিপুণ বলতে থাকে, প্লিজ বিদ্যা, বিদ্যা ব্যানার্জি আমাকে এখানে মারবেন না, প্লিজ প্লিজ আমাকে মারবেন না। তখন শ্রাবণ বলতে থাকে, এই দিদি, আমি তো তোর ভাই হই, তুই এখানে সবার সামনে আমাকে মারলে ব্যাপারটা কেমন হয় না? সবাই তো তোকেই বলবে যে দিদি হয়ে ভাইকে মারছে। তখন বিদ্যা বলতে থাকে, প্রথমত তোকে আমি ভাই মানতাম, কিন্তু তুই আমাকে কখনো দিদির স্বীকৃতি দিসনি, সেদিক থেকে হলে তুই আমার কেউ না। আর অন্যটা দ্বিতীয়ত হলো, তো আমি যদি তোকে এটি মারি, তুই যেহেতু বলছিস যে আমি তোর দিদি, তবে আমি তোকে শাসন করছি, আমি তোকে মারছি না, বুঝতে পেরেছিস? এই বলে লাঠি দিয়ে শ্রাবণ আর নিপুণকে মারতে থাকে বিদ্যা। এরপরে দেখা যায় শ্রাবণ ও নিপুণকে বিদ্যা মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলে। তখন বস্তির লোকেরা যখনই শ্রাবণ ও নিপুণের উপর হাত তুলতে যাবে, তখন বিদ্যা বলতে থাকে, প্লিজ আপনারা কেউ আসবেন না, আমাকে আমাকে মারতে দিন, আপনারা কেউ হাত লাগাবেন না। আপনারা হাত লাগিয়ে কেন নিজেদের হাতটা নোংরা করতে চাইছেন বলুন তো? এরপরে বলতে থাকে, ঠিক আছে আপনি মারুন, আমরা আমরা এখানে আছি, আপনার গায়ে যদি একটা টাচ করে ওরা, তবে ওদেরকে আমরা কিন্তু ছাড়বো না, এটা আমরা বলে দিলাম। তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে আপনারা তখনকারটা তখন দেখে নেবেন। এরপরে দেখা যায় এ বলে বিদ্যা শ্রাবণ ও নিপুণকে মারতে শুরু করে। এরপরে যখন যখন দেখা যায় শ্রাবণ ও বিদ্যা মার খেতে খেতে বিদ্যার পায়ে পড়ে যায়, তখন বিদ্যা বড়বাবুকে বলতে থাকে, বড়বাবু এই দুটোকে নিয়ে গিয়ে ওই যে মন্টুকে যেখানে রাখা হয়েছে সেখানে রেখে দিন, তিনটে একসঙ্গে বসে আর 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 কিছু একটা গুটি চালিয়ে চালুক, আর কিছু কিছু ভাবুক কিভাবে প্রফেসর বিবিকে মারা যায়। তখন এ কথা শুনে বড়বাবু হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ প্রফেসর বিবি, ওদেরকে তো একসঙ্গে রাখতেই হবে, আরো প্ল্যান করতে হবে না, আরো তো গুটি সাজাতে হবে, তাই না? তখন দেখা যায় এই কথা বলে শ্রাবণ ও নিপুণকে সেখান থেকে নিয়ে যায় প্রফেসর বিবি ও বড়বাবু। এরপরে দেখা যায় বিদ্যা হসপিটালে চলে আসলে তখন হৃদ বলতে থাকে, বিদ্যা সবকিছু ঠিকঠাক আছে তো, ওদেরকে তুলে নিয়েছো? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ হৃদবাবু, আমি ওদেরকে তুলে নিয়েছি, আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু দেখবেন কেউ যেন জানতে না পারে, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় যে প্রফেসর বিবি একদম সুস্থ আছে, প্রফেসর বিবির কিচ্ছু হয়নি, সামান্য একটা ইনজুরি হয়েছে। তখন হৃদ বলতে থাকে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কেউ বুঝতে পারবে না, কাউকে আমি বুঝতে দেব না। এদিকে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি খুশিতে খুশিতে তোরসা ব্যানার্জিকে ফোন করে বলতে থাকে, আপনি ফাগুনকে নিয়ে চলে আসুন, আমার ছেলে রীতের সঙ্গে ফাগুনের বিয়ের কথা বলবো। এরপরে তোরসা ব্যানার্জি ফাগুনকে নিয়ে বেরোতে যাবে, তখন পিহু বলতে থাকে, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে দিদি, তুমি যতই হোক তুমি তো মা, তুমি যেহেতু পেটে ধরনি, কিন্তু কিন্তু তুমি তো মা, তাই না? তখন তোরসা ব্যানার্জি বলতে থাকে, আমি মা নই, সবার সারা জীবন আমাকে সবাই সাত মায়ের তকমা দিয়ে এসেছে, তাই আমি সৎমা। সৎমারা কখনো কখনো অন্যের মেয়েকে ভালোবাসে না, তাই তাই আমিও বাঁচতে পারবো না পিহু, এটা তুমি ভুলে যাও, আর এসব কথা আমার সামনে বলবে না, আমার মেয়েটার ভবিষ্যৎ আমাকে গড়তে হবে। আমি যখন বিয়ে হয়ে এলাম তখন আমি কোলে তুলে নিয়েছিলাম মেয়েটাকে, ও প্যান্ট পরে হাঁটতো, আমি তখন ওকে কোলে তুলে বুকে তো জড়িয়ে নিয়েছিলাম, কিন্তু একদিন একদিন তোমার দাদা বিজনেসের কাজে বাইরে গিয়েছিল, বিজনেস ট্যুরে গিয়েছিল, আর তখন তখন বিদ্যা অসুস্থ হয়ে পড়ায় সবাই আমার দিকে আঙুল তুলেছিল, বলেছিল সৎ মা, তাই তাই যত্ন নেয়নি, এই জন্য এই অবস্থা হয়েছে, মেয়েটার শরীর খারাপ হয়েছে, সবাই আমার দিকে আঙুল তুলেছিল। তখন থেকে আমার মনে অনেকটা রাগ হতে শুরু করে। এরপরে যখনই ফাগুন হলো, তখনও সবাই বলতো যে এখন ফাগুন হয়েছে, এই বউ তো আগে থেকে সৎ মেয়েকে দেখতে পারতো না, এখন কি আর দেখতে পারবে? সবসময় আমার আর বিদ্যার মধ্যে সৎ মায়ের তকমাটা দিয়ে দিয়েছে সবাই, সেখান থেকে বিদ্যার উপর ঘৃণা সৃষ্টি হয়েছে আমার। তখন পিহু বলতে থাকে, আচ্ছা দিদি, তুমি বলো তো, তুমি তো সবাই বলে
বলেছে, কিন্তু কিন্তু বিদ্যা কি কখনো তোমাকে বলেছে যে এটা এটা সৎ মা? এই কথাটা আমাকে একটু বলো তো। তখন তখন দেখা যায় তোষা বলতে থাকে, হ্যাঁ বলেনি, কিন্তু কিন্তু আমাকে তো সবাই বলেছে যে সৎ মা সৎ মা সৎ মা বলে বলে তো আমার মাথাটা একদম একদম শেষ করে দিয়েছে। এর জন্য তো আমি বিদ্যাকে বিদ্যাকে ভালোবাসতে পারি না। ওর মধ্যে যখনই আমি ভালোবাসতে চাই, ভালোবাসা খুঁজতে চাই, তখনই তখনই আমার মাঝখানে চলে আসে সৎমার তকমা। এ কথা শুনে পিহু বলতে থাকে, প্লিজ দিদি, এভাবে যেও না, এভাবে যেও না, মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর তুমি তুমি সেলিব্রেশন করছো। তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, প্লিজ পিহু, আমাকে আটকিও না, আমাকে যেতে হবে। বারবার বারবার রাজদীপ চ্যাটার্জি ফোন করছে আমাকে ওখানে গিয়ে, আমাকে আমাকে ওখানে গিয়ে আমার আমার ফাগুনের জন্য বিয়ের পাকা কথা বলে আসতে হবে। এই বলে ফাগুনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তোষা ব্যানার্জি। তোষা ব্যানার্জি ব্যানার্জি বাড়িতে এসে ব্যানার্জি বাড়িতে এসে রাজদীপ চ্যাটার্জির সামনে দাঁড়ায়। তখন রাজদীপ চ্যাটার্জি তোষা ব্যানার্জিকে বলতে থাকে, সোফায় বসুন। এরপরে তোষা ব্যানার্জি ফাগুনকে দেখে রাজদীপ চ্যাটার্জি খুশি হয়ে যায়। তখনই ত্রিধা এসে বলতে থাকে, এখানে আবার কি ফ্যামিলি ড্রামা শুরু করেছো তুমি? তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, এখানে আমার রীতের বিয়ের কথা বলতে এসেছে, ওরা ওরা বিয়ের পাকা কথা বলতে এসেছে ত্রিধা, ওদের জন্য মিষ্টি করো। আর তখন দেখা যায় ত্রিধা বলতে থাকে, তোমার লজ্জা করে না? তোমার তোমার ছেলের বউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হসপিটালের মেয়েটা বেডে শুয়ে শুয়ে কুকড়াচ্ছে, আর তুমি এদিকে এদিকে তোমার ছেলের বিয়ে দিতে চাইছো? তখন তখন রাজদীপ বলতে থাকে, আমি তো প্রথম থেকেই বলে এসেছি আমি ওই মেয়েটাকে কিছুতেই কিছুতেই আমার বৌমা হিসেবে মেনে নিইনি। তবে তুমি বারবার কেন কেন ওকে বৌমা হিসেবে মানতে চাও? আমি তো এটা মানতে পারবো না। তখন এই কথা শুনে বিদ্যার কথা ত্রিধা বলতে থাকে, তুমি মানো বা না মানো, আমি ওকে বৌমা হিসেবে মেনে নিয়েছি। বিদ্যাই আমার বৌমা, আর রিত বিদ্যাকেই ভালোবাসে। তুমি যতই যতই ফাগুনের সঙ্গে রিতকে জুড়ে দিতে চাও, কিছুতেই হবে না। কারণ কারণ রিত ফাগুনকে কখনো কখনো ভালোবাসবে না, ওকে কখনো কাছে টেনে নেবে না। কারণ কারণ আমার ছেলে শুধুমাত্র বিদ্যাকেই ভালোবাসে, বিদ্যাকে নিয়ে ও ঘর বাঁধবে। আর আমি জানি বিদ্যা বিদ্যা ফিরে আসবে, বিদ্যা অসুস্থ হয়ে যাবে, বিদ্যার কোনো ক্ষতি হবে না, আর বিদ্যার তোমরা কোনো ক্ষতি করতে পারবেও না। মেয়েটা অনেক লড়াকু, ও অবশ্যই অবশ্যই লড়ে নেবে। তখন দেখা যায় এ কথা বললে তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তো আমার খেয়ে বলে না যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো একটা প্রবাদ বাক্য আছে না, ঠিক সেই রকম হয়েছে তোমার দশা। এই কথা শুনে ত্রিধা বলতে থাকে, তুমি আমাকে খোঁটা দিচ্ছ, তুমি আমাকে পিঞ্চ করে কথা বলছো, তাই না? তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, তা নয় তো কি, তুমি তুমি আমার খেয়ে আমার পিঠে ছুরি মারছো, তোমার লজ্জা করছে না ত্রিধা? তুমি বুঝতে পারছো না যে আমি বিদ্যাকে মেনে নিতে পারছি না? বিদ্যা আমার ক্রমশ আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি ফাগুনকে নিয়ে রিতকে বিয়ের স্বপ্ন দেখেছিলাম, তবে তবে আমি কেন কেন বিদ্যাকে মেনে নেব বলো তো? তখন তখন দেখা যায় এই কথা শুনে তখন তখন বিদ্যার কথা ত্রিধা বলতে থাকে, কিন্তু তোমার ছেলে তো বিদ্যাকে ভালোবেসেছিল, তোমার ছেলে তো প্রথম থেকেই বলেছে যে ও একটি মেয়েকে ভালোবাসে, ও কিছুতেই বিয়েটা করতে পারবে না। তারপরেও তুমি কেন ওখানে বিয়েটা ঠিক করেছিলে? তখন তখন এ কথা শুনে তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, একদম বেশ করেছি, তুমি এখান থেকে যাও সৃঞ্জয়ী, তুমি ওদের জন্য মিষ্টি নিয়ে এসো, জল নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো। তখন তখন সৃঞ্জয়ী বলতে থাকে, ঠিক আছে দাদা, আমি আনছি। ঠিক তখনই রাজরূপ এসে তালি দিতে থাকে আর বলতে থাকে, বাহ দাদা বাহ, তোমাকে দেখে তো সেলুট জানাতে হচ্ছে। তুমি তো যা শুরু করেছো না, নিজের ছেলের বউ জীবিত থাকতে অনথা আবার বিয়ে দিতে চাইছো। আমাদের হিন্দু রীতি মেনে চলতে গেলে এরকম কিছু হয় না, বুঝতে পেরেছো? এরকম কিছু হবার নয়। তখন তখন রাজদীপ বলতে থাকে, না, আর একটা কথা কি জানিস, আমার রিত কাউকে না বিয়ে করেছে, আর তার আর আর তুই যে বলছিস যে স্ত্রী জীবিত থাকা অবস্থায় কেউ কখনো কখনো বিয়ে করতে পারে না, সেই দিকটা যদি দেখতে চাস, তবে তবে কোনোভাবে বিদ্যা বেঁচে ফিরবে না। তোরা যেহেতু বিদ্যাকে রীতের ওয়াইফ হিসাবেই মানিস, তাই বিদ্যা কিছুতে বেঁচে ফিরবে না, এটা মনে রাখিস। আর যদি বেঁচেও ফিরে, তবে আমি কিছুতেই মানবো না যে বিদ্যা আমার রীতের ওয়াইফ। এবারের বউ হিসেবে বিদ্যাকে আমি কিছুতেই মেনে নেব না। চ্যাটার্জি বাড়িতে বিদ্যা কিছুতেই ঢুকতে পারবে না, চ্যাটার্জি বাড়ির বউ হবে একমাত্র ফাগুন ব্যানার্জি। এই কথাটা আমি বলে দিলাম, তোরা মানতে পারলে মান, না মানতে পারলে আমার করার কিছুই নেই। তোরা তোরা যে যা ইচ্ছে তাই করতে পারিস, তুই আর তোর বৌদি যেটা খুশি করতে পারিস। তখন রাজরূপ বলতে থাকে, আমরা বিদ্যার পাশে থাকবো, আমরা কখনো ফাগুনকে বাড়ির বউ হিসেবে মেনে নেব না। এ কথাটা আমরাও তোমাকে সাফ সাফ বলে দিলাম।